রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমার সঙ্গে এই পর্বে অতিথি হয়েছেন কথা সাহিত্যিক সেলিম মোর্শেদ। সেলিম মোর্শেদের সাহিত্য সংগ্রহ প্রকাশ করেছে জলধি। সেলিম ভাই, মানে এই অনুভূতিটা কেমন? এই যে দুই মলাটের মধ্যে মোটামুটি সংগ্রহ তুলে আনা, কেমন লাগছে? বইটা দেখে কেমন লেগেছে? বইটা ভালো করেছে সেলিম ভাই, রচনা সংগ্রহ প্রকাশ হওয়া এটা তো ধরেন একটা আমি বলবো জীবনের মাইল ফলক, লেখক জীবনের মাইল ফলক। হ্যাঁ, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন এবং এটার প্রস্তাবটা জলধির কাছ থেকে আপনার কাছে গিয়েছে না আপনি ভেবেছেন আগে? সাধারণত আমার ক্ষেত্রে একটু ভিন্ন রকম হয়েছে। যেমন আমার বইগুলো ধারাবাহিকভাবে কখনো হয়নি। 10 বছর 7 বছর এই ধরনের ব্যবধানে বইগুলো বেরিয়েছে। তখন সবসময় প্রকাশকরা বলছে তাহলে একটা কাজ করি, গ্রন্থনাটা এমনভাবে করি যাতে একটা কালেকশন ফর্ম নেয়। তখন 10 বছর আগে উলুফর করেছিল রচনা সংগ্রহ। এবার জলধি যেটা করলো সেটা কথা সাহিত্যের একটা অংশ, নাট্য সাহিত্যের মানে এইভাবে করলো আর কি। ওটা ওদেরই প্রস্তাবনা। বাহ, দারুণ। আমি নিশ্চিত সেলিম ভাইকে যারা চেনেন, যারা জানেন, কাটা সাপের মুন্ডু যারা চেনেন, বাঘের ঘরে ঘোক যারা চেনেন, তারা এই বই সংগ্রহ করলে একসাথে সবগুলো ব্যাপার পাবেন। সেলিম ভাই, একটু পেছনে ফিরে যাই। আপনি কবে প্রথম ভাবলেন যে কথা সাহিত্যই আসলে আপনার বিচরণ ক্ষেত্র হবে, কথা সাহিত্যই লিখবেন, ছোট কাগজেই লিখবেন, কথা সাহিত্যই হবে আপনার একলার সাধনা? সেটা ঠিক বলতে পারবো না, তবে সেটা তো 30-80-র মধ্য 80-তে, 84-85। হ্যাঁ 82-83 এর ভিতরে। এমনি আমি ছোটকাল থেকেই লিখি। লেখালেখির কথা যদি হয় তাহলে আমি প্রথমে গান লিখি। খুলনা বেতারে, সেটা আমার নামে যায়নি, গাজী মাজহারুল নামে গেছে, কারণ ইংলিশটের গীতিকার ছাড়া তো যায় না। তারপর অনেক কিছুই লিখতাম। সত্যিকার অর্থে গল্প লেখার বিষয়টা আসে যশোরের থেকেই। তারপরে গাঞ্জিবের ইস্তেহার এবং সংবেদ অনিন্দ থেকে একটা নতুন ধারার লেখালেখি, একটা সময়ের মোকাবেলা করা, এইসব বিষয় থেকে তখন কাটা সাপের মুঞ্জুর আগে আমি 2টো গল্প লিখেছি, উল্টো পিঠে কিষান এবং আরেকটা গল্প এই মুহূর্তে মনে নেই। ওইটা দিয়েই আমি শুরু করলাম। যখন ইস্তেহাররা ওরা দিল, 3 কবি দিলেন, সাজ্জাদ শরীফ, শোয়েব সাদাব, শান্তনু চৌধুরী, তখন আমি এরকম গল্প তখন ওদের সঙ্গে যুক্ত হলাম এবং তখন থেকে সিদ্ধান্ত নিলাম যে কথা সাহিত্যই আমার ক্ষেত্রটা হবে। আমি যদিও অন্যান্য মাধ্যমে কাজ করেছি। না, আপনি দৈনিক পত্রিকায় কাজ করেছেন, আপনি জুতো কারখানায় কাজ করেছেন, আপনার পেশা তো অনেক। পেশার কথা আমি বলছি না, কিন্তু ধরেন এই যে যাদের কথা আপনি বললেন, 80-র দশক, সাজাদ ভাই, গান্ডিব, শোয়েব সাদাব, অনিন্দ, শিরদাঁড়া, হ্যাঁ, এই যে পত্রপত্রিকাগুলো, প্রতিশিল্প, ছোট কাগজের যেই প্যাশন এবং মানে প্রথাগত লেখা না, একটা ডিফারেন্ট টোন নিয়ে আলাদা করে লেখা, এই জায়গাটার যে ভাবনা, আপনি ইশতেহারের কথা বললেন, আপনাদের ইশতেহারের ব্যাপারটা এরকমই ছিল। সেটা কবিতার জন্য ছিল, কিন্তু আপনার কথা সাহিত্য তো আসলে কবিতাই, আমি মনে করি তো এগুলো কবিতাই। ফলে এই যে জার্নিটার সূচনা বিন্দু কি আপনার মনে পড়ে, বা ভাবনার জায়গাটা ওই সময় কি প্রস্তুতির মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন? যদি বলতে হয় তাহলে খুব সূক্ষ্মভাবে বলবো যে যশোরে তখন এক ধরনের রাজনীতি চলছিল, যেটাকে আমরা কতটা বাম বলবো এখনো সেটা নিয়ে প্রশ্ন আছে। এই রাজনীতির একটা ব্যাপক প্রভাব তখন যশোরে ছিল। আমি সেখানে কোনো দলছাপে ছিলাম না, কিন্তু তারা এত কাছাকাছি ছিল আমার, যে ওইটা বোধহয় আমার ভিতরে প্রভাব বিস্তার করেছিল যে আমি আসলে সাহিত্যে কোন শ্রেণীর প্রতি পক্ষপাত করব এবং কোন শ্রেণীকে আমি এড়িয়ে যাব। বোধহয় এরকম একটা ধারণা ছিল আমার, হয়ে গেছিল অচেতন মনে, এবং এটাই বোধহয় পরবর্তীকালে বারবার আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে। বিশেষত আপনি যেই সময়ের কথা বলছেন, যেই সময় থেকে আপনাদের উন্মেষ, আপনাদের যাত্রা শুরু, তখন আসলে কার লেখা আপনাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে এবং কার লেখা আপনাকে বলেছে লেখো সেলিম লেখো? এভাবে যদি বলা হয় তাহলে একটা বিষয় আছে। এই জায়গায় আমি পশ্চিম বাংলার কাছে অনেক ঋণী। যশোরে জন্ম হওয়ার কারণে
আমার কিন্তু শৈশবের পড়াশোনাটা ননী ভৌমিকের বাংলা অনুবাদ, উদয়ন এবং উল্টো রথ এগুলো চলে আসতো। কিন্তু ত্রৈলোক্যনাথের কথা যে বলা হয় আজকে, সেটা কিন্তু আমাদের খালাটালারা পড়তেন, কারণ পাবলিক লাইব্রেরিতে। এটা মানে পশ্চিমবাংলার অজস্র বাংলা সাহিত্যটা আমি এত পড়েছি, এবং এটা খুব পরিকল্পিতভাবে না। শুরুই হয়েছিল সুবোধ ঘোষের সুজাতা, আজকের এইসব আধুনিকতা নিয়ে রূপসাগর। তারপর থেকে কবে ঘুরতে ঘুরতে এসে যে অমিভূষণ পর্যন্ত এলাম, কমল কুমার পর্যন্ত এলাম। এটা একটা পড়ার জন্যই পড়া। ফলে এর ভিতরে সুবিমল মিশ্র যে জিনিসটা আমাদেরকে বললেন, বা যে বিষয়টাকে আমরা বুঝলাম, সেটা হলো সাহসী হওয়া যায়। কিভাবে সাহসী হয়ে লেখা যায়, লেখার যে আড়ষ্টতা, এ জায়গায় আমরা তার কাছে ঋণ ছিল আর লিটল ম্যাগের। কিন্তু সাহিত্যবোধটা আমাদের সত্যিকারের তৈরি হয় ওই সময়টাই করিয়ে নিয়েছে। সেটা তো বটেই, কিন্তু আপনার যে গদ্য, সেটা যে এরকম কাব্যতাড়িত এবং মনে হবে যে কবিতা পড়ছি আমি, এটার কারণটা কি? এটা তো সেই সময়েরই নিশ্চয়ই একটা অভিক্ষেপ। হ্যাঁ, হতে পারে যে আমি তখন কিছু কিছু কবিতা লিখতাম এবং তারকবস্কির ছবিও দেখতাম ঢাকায়। এটা আমার কাছে খুবই ভাগ্য যে মোহাম্মদ খসরু নিজে হাতে আমাকে এত ছবি দেখিয়েছেন। তারপর আমার বন্ধুরা সঙ্গতভাবেই তারেক মাসুদ, জাহিদুর রহিম অঞ্জন। ফলে আমাদের এই মুভমেন্টটা ব্যক্তিগত আমার সাথে শুধু ছোট কাগজ বা প্রতিষ্ঠান বিরোধীর কোনো মুভমেন্ট না। আমার সাথে ওই সময়কার যারা চলচ্চিত্র নিয়ে মুভমেন্ট করে, শর্ট ফিল্ম ফোরাম, যারা ছবি নিয়ে করে, তাদের প্রত্যেকের সাথেই সবই কিন্তু সাজ্জাদ শরীফেরই বিষয়। সে ছিল একটা কমন বিষয়, কমন গ্রাউন্ড, কমন। হ্যাঁ, ওর কারণেই আমাদের বিষয়টা হয়ে যায়। তারপরে তো ব্যক্তিগত নির্মাণের বিষয় আছেই, নিজের চেষ্টা, সেগুলো তো নিজের তৈরি হওয়ার বিষয় না। কিন্তু ধরেন আপনি তো প্রতিষ্ঠান বিরোধিতার জায়গা থেকে সেই অর্থে বের হন নাই, প্রতিষ্ঠানেও সেই অর্থে ঢোকেন নাই, যেরকম আবার পারভেজ হোসেন ঢুকেছেন, আপনার বন্ধু। হ্যাঁ, ফলে আমি জানতে চাই যে আপনি যে আপনার জায়গাটা আঁকড়ে ধরে থাকলেন, এইটার পেছনে চিন্তাটা কি ছিল? না, এটা পশ্চিমবাংলার কোনো বিশেষ কারোর উপরে প্রভাব বিস্তার না, একেবারেই না। কারণ আমি একটা জিনিস বুঝতাম, যে যেটা নিয়ে আমার বেশি স্ট্রাগল হয়, সেটা হলো এখানে শেষমেশ যে যতই বিদেশি লেখার কথা বলুক, আধুনিক লেখার কথা বলুক, গল্প তাদের রাখতেই হচ্ছে। গল্পহীন গল্প করা, আসলে তো এখন গল্পের ব্যাপারটা ওই জায়গায় নাই। এখন আমরা শব্দটা কথা সাহিত্য বলি কেন? এটা যে খুব ডিগনিফাইড ওয়ার্ড, এই অর্থে না। এটা বলি কেন? এখন কথা বলতে হবে, কথাকে নিয়ে একটা ফ্রেমে আটকাতে হবে। তো সেই জন্য নিজের কথাকে নিয়ে সাহিত্যটা করা। তো এইটা চিন্তাটা যখন আমাদের ভিতরে আসলো, খুবই সঙ্গতভাবে আমি বুঝলাম যে আমাদের মিডিয়াতে, যেখানে আমার সব বন্ধুরাই রয়েছে তো নানাভাবে, একদম সেখান থেকে কি বারবার আমি শুনিনি, বা তারা কি আমাকে পছন্দ করে না? তা তো করে, কিন্তু তারপরেও হয়নি কেন? কারণ ওই লেখা আমার কাছে মনে হয়নি যে ওই খোরাকটা আমি দিতে পারবো। সেটা একটা ব্যাপার। কিন্তু আমরা ধরেন, আমরা আপনার বন্ধু, আদর্শগত একটা কথা যদি বলি, এটা বলা কি ঠিক হবে? না, অবশ্যই আপনি বলেন। সেটা হলো, আদর্শ চেয়ে বড় ব্যাপার যে আমি একটা লেখক হিসাবে একটা শ্রেণী উত্তরণ চাই। আমার একটা লেখা আছে সখী চান, সে তার শ্রেণী উত্তরণ চেয়েছিল, তাকে সেখান থেকে নামিয়ে ঝাড়ুদার করা হচ্ছে। তা মানুষের যে শ্রেণী উত্তরণের জায়গাটা, রাজনৈতিক গল্প বলতে আসলে কি হয়? রাজনীতির গল্প বলতে কি শুধুই এটাকে ধ্বংস করব, ওটাকে নেব, ব্যাপারটা তো তা না। রাজনীতির ব্যাপারটা হলো, রাজনীতি যেহেতু একটা জৈব বিষয়, রাজনীতির বিষয়টা হলো একটি মানুষ তার ন্যায্যতার জায়গা থেকে তার শ্রেণী উত্তরণ ঘটবে, স্টেবল একটা অবস্থা আসবে, আবার সেখান থেকে যাবে, এইভাবে মধ্যবিত্ত তারপর হবে। এইভাবে তো আসলে তো শ্রেণী উত্তরণ নয়। সেখানে কোথায় কোথায় কারা মার খাচ্ছে, এইটা আমার নিজের কাছে আমার সম্মান লাগে, যে এই জিনিসটা সবসময় আমার মাথায় কাজ করে। গণমানুষের জন্য বা মানুষের জন্য লেখাটা লেখা, হ্যাঁ, কিন্তু মানুষের সেই ভাষাটা হয়তো আমার আসেনি, বা মানুষের কাছে আমি সেভাবে যেতে পারিনি, কিন্তু লেখক হিসাবে এটা আমার কাছে খুব সম্মানিত করে যে আমার মাথায় এইটুকু থাকে যে টেক্সট নিয়ে আমি লিখি না কেন, সেই টেক্সটে কোথায় সে সামাজিক পীড়নে শিকার হয়েছে। পশ্চিমবাংলার আদলে কিন্তু এখানে প্রতিষ্ঠান বিরোধিতা অনেকে নিয়েছে,
আমি কিন্তু সেভাবে নেই। আমার কাছে এদেশে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে সেগুলোর ভেতরে একটা মতামত দেয়া খুব নিভৃতে আর কি, খুব যে প্রকাশ্য তা না। দেশের বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে ভাবা, যেমন পশ্চিমবাংলার প্রতিষ্ঠান বিরোধীরা কখনো বাংলাদেশ নিয়ে বা তাদের একই দেশ আর আনন্দবাজার ছাড়া ভারতের যে আধিপত্যবাদ এগুলো নিয়ে কখনো তারা কিন্তু লেখে নাই। কিন্তু আমাদের প্রতিষ্ঠান বিরোধিতা আমি ওভাবে ভাবিনি। আমি আমার দেশের ৭১-এর যে বিষয়গুলো সেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ আছে কিছু কিছু জায়গায়। ওই পরম্পরাটা নিয়ে আমার কাছে মনে হয় আমাদের দেশের প্রতিষ্ঠান বিরোধী লোক হলো আবুল হোসেন, মোহাম্মদ খসরু, আহমদ সফা এবং সেলিম মোর্শেদ। আমি সেলিম ভাই আপনাকে একটা প্রশ্ন করতেই চাই। আপনি যেমন ওখানে অনেকগুলো প্রতিষ্ঠান বিরোধীর ধরন আছে পশ্চিমবাংলার বিষয়টা আসছে এই জন্যে যে আমাদের সাংস্কৃতিকের একটা যোগসূত্র তো রয়েছে বটেই, এটা তো অস্বীকার কোনো উপায় নেই। আর দিল্লির সাথে আমাদের দ্বন্দ্ব মানে পশ্চিমবাংলার সাথে না, ওটা তো বৈষয়িক আর এটা তো আত্মিক। ওদের আরও একটা দিক আছে, যেমন শৈলেশ্বর ঘোষ। আমি গতবার যারা এখানে লিটল ম্যাগাজিন করেন তারা এইগুলো লক্ষ্য করেন না। বই মেলা না পুলিশ মেলা, গ্রিল তুমি জবাব দাও। লিটল ম্যাগি সবসময় নেতৃত্ব দিয়ে এসেছে এবং শৈলেশ্বর ঘোষ মেলা উদ্বোধন করে। এখানে লিটল ম্যাগাজিন ওখানে যাব না, সেখানে যাব না। কিন্তু মানে আমার এখানে প্রশ্ন তো আসেই অবধারিতভাবে, আমরা যেটাই গ্রহণ করি না কেন আমাদের লিটল ম্যাগের অবস্থা দেখলে কিন্তু আমাদের প্রতিষ্ঠান বিরোধীদেরকে খুব সুবিধার মনে হয় না। আপনি কি বলবেন? ওভাবেও বিষয় না, বিষয়টা হলো শুরুতে আমরা যারা করেছিলাম তাদের তো রুচি পেশারও তো দরকার। লেখালেখি যারা করে তাদের পেশাটা সাংবাদিকতাও হয়। আমার নিজেরও সাংবাদিকতার খুব ভালো ক্যারিয়ার ছিল এক সময়, ফলে তারা ওই জায়গায় জয়েন করেছে বা হয়তো সেখানে পেশার কারণে গেছে। যথেষ্ট একটা যথেষ্ট মানে যেটা ইলিয়াস ভাইয়ের ভাষাই বলি যে এত প্রতিভাবান দর্শক আর আসেনি, আমার কাছে নিজে বলছেন। না সেটা একদম ঠিক আছে। ফলে তারা যেখানে গেছে সেখানে হয়তো তারা তাদের শ্রেষ্ঠত্বটা সেখানে রেখেছে। না একদমই, সাজাদ ভাই তো সেটার উদাহরণই, আমি তো মনেই করি সাজাদ ভাই সেটার উদাহরণ। এবং আপনি যেরকম প্রতিষ্ঠান বিরোধিতার আমি বলবো যে আমাদের আইকন, একেবারে সাজাদ ভাই কিন্তু প্রতিষ্ঠান কিভাবে বড় করা যায় তারও আইকন। খারাপ কি? সেটা তো খারাপ না, একদমই না। কথাটা হলো সাহিত্যটা হচ্ছে কিনা এবং সেটা নিশ্চয়ই আপনাদের দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব বা তর্ক আছে, সেটা অন্য আলাপ। আমি একটু জানতে চাই, আমাদের বাংলা ছোট গল্পের ভুবনে তো বটেই, সেলিম মোর্শেদের কান্নাঘর, সখীচান, কাটাসাপের মুন্ড, রক্তজিত চিহ্ন, এই যে 4টা গল্পের কথা আমি নাম বললাম, সেগুলো আসলে বিশ্ব দরবারেও একটা বিশেষ মানদণ্ডে উপনীত বলে আমি মনে করি। আপনি নিজে তো সেলিম মোর্শেদের 1 নম্বর পাঠক, আপনি বাঘের ঘরে ঘোগের মতো আখ্যানকে এগিয়ে রাখবেন নাকি কান্নাঘর, সখীচান বা কাটাসাপের মুন্ডুকে এগিয়ে রাখবেন? আপনি যখন প্রিয় রচনা বাঁচতে বলা হবে আপনাকে, আপনি কোনটাকে সামনে রাখবেন? এটা আমার জন্য বলা মুশকিল, কারণ আমি অনেকগুলো স্কুল জিল করতে চেয়েছি। হ্যাঁ, কারণ আমার লেখার ভিতরে বারবার সময় নিয়ে লিখি, তো সেই জন্য মনে হয়েছে এক একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি আমি না যেতে পারি তাহলে এমনি বই করে একই ধারার লেখা লিখি না। ফলে আমি এটা বলতে কষ্ট হবে যে কোনটাকে রাখবো। মানে আপনি নিজেই বাঁচতে পারতেছেন না আপনার সন্তানদের মধ্যে? না, সবাই সমানও বলবো না। আর আমরা এভাবে লেখকরা তো নিজেরাও বুঝি লেখার সময় যে কোন লেখাটা কেমন হচ্ছে, এটা তো আমার একটা বোঝাপড়া আছেই। তারপরে তো পাঠকদের একটা অন্তত 40 বছর সাহিত্য করার পরে পাঠকদের তো একটা মতামত নানাভাবে পাওয়া যায়, একদম তা দেখেও বোঝা যায়, কিন্তু আমার পক্ষে বলা সম্ভব না। আমি বুঝতে পেরেছি। সেলিম ভাই, আপনার কথা সাহিত্যের করণ কৌশল নাকি গদ্যের ঘোর লাগা গতি, কোনটি আসলে আপনাকে অন্য যে কোনো লেখকের থেকে আলাদা করে বলে আপনি মনে করেন? আপনি এইখানে কোনটাকে আগায় রাখেন? আমার মনে হয় ভাষা, বিষয়বস্তুর কারণে তো ভাষা আলাদা হয়। প্রথমত আমার কাছে যেটা মনে হয়, দেখাটা লেখার দ্বিতীয় স্তরের একটা বিষয় রাখি আমি চিন্তার কারণে। আমার লেখার আনন্দের সাথে কতটা আনন্দ দিতে পারি জানি না, নিশ্চয়ই পারি না, কিন্তু চিন্তার জায়গাটা অন্য লেখকের সাথে তফাৎ হলো এক চিন্তাশীলতা। কেন গল্প লিখছি, একটা আমাদের সমাজে এই জিনিসগুলোকে কেমনভাবে দেখে, হ্যাঁ, সাহিত্য করে, কবিতা লেখে, গল্প লেখে, তো সেই জায়গাটাকে আমি একটু চিন্তা
করি, এইটুকু আমার ব্যতিক্রম, অন্য লেখক। একদম। গদ্য লেখা তো খুব কঠিন কাজ সেলিম ভাই, আমার কাছে মনে হয়। আমি কবিতা লিখি, কিন্তু গদ্য খুবই কঠিন কাজ, মাটি কাটার শ্রমিকের কাজ রীতিমতো। আপনি একটা গল্প বা লেখা ছাপার আগে কয়বার সম্পাদনা করেন আসলে? আপনার সম্পাদনার প্রসেসটা কি? আমার সম্পাদনা নিয়ে আমার বন্ধুরা, কি বিষয় কি, তুমি কি একটাই কাটাকুটি করবা? এবং এটাও আমি করেছি। আমি এটা বলতে চাই না, কারণ বইটা বিক্রি হয়েছে। গত 6 মাসে আমি শুধু অ্যাড করতে পারি না আমার লেখায়, শুধু বাদ দিই, ডিলেট ডিলেট ডিলেট। মানে একটা প্যারা যে অ্যাড করবো এরকম না, এতটা বাদ দিই আমি, ফলে পর্যাপ্ত এডিট হয়। পর্যাপ্ত এডিট হয়। মানে আপনি মানে এই যে প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু ধরেন এই যে এই মুহূর্তে, এই সময়, এই যেই বইমেলায় বসে আছি, এই মেলার যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, তাতে আপনার নাম ছিল, আপনি সেটি বর্জন করেছেন। এই কোন প্রেক্ষাপটে সেটা করলেন সেটা আমি একটু জানতে চাই। আসলে ঠিক বর্জন শব্দটার ভিতরে এক ধরনের হেয় ব্যাপার আছে। আমি ঠিক বর্জন বলবো না, কারণ বাংলা একাডেমিতে আগে আমি যখন ঢুকতাম তখন অয়েল পেন্টিংয়ের ভিতরে অনেক লেখকগুলোর ছবি ঝুলায় থাকতো না? এখন ওই পাশে আছে কিনা আমি জানি না। আচ্ছা, আব্দুর রাজ্জাক সবার ছবি টবি থাকতো। ছবি আছে। হঠাৎ করে বাংলা একাডেমি আমি রিজেক্ট করলাম, মানে এটা যেন একটা কেমন যেন অপমান করা হয়। আমি ঠিক ওইভাবে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে পুরস্কারটা আমি নেব না। পুরস্কারটা ঠিক নেব না তা না, যে জুরি মণ্ডল ছিল, যারা ছিলেন, পরে আমি নাম শুনেছি আরও কারো যারা এটা পেলেন। আমার সাথে রাজনৈতিকভাবে অনেকের ঐক্য থাকলেও সংস্কৃতির উচ্চতা বা সাংস্কৃতিক মননটা ঐক্য নাও থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে পারফেক্ট একটা লিস্ট অফ লরিয়েটস, যেটা পারফেক্ট এক পুরস্কার মানে দেওয়া হয়েছে। তাদের একমাত্র বিজ্ঞানের পরে যিনি পেয়েছেন তার বই ছাড়া মোটামুটিভাবে আমি সবার বই ধারণা আছে, সেই জায়গায় আমি তালিকাভুক্ত হয়েছি। এটা আমার একটা আনন্দেরও ব্যাপার, আমি জানতাম না। কিন্তু যখন দেখলাম যে জুরি মণ্ডলকে নানা দিক থেকে, শুধু যে কোনো বিশেষ দল বা দিকটা, নানা দিক থেকে একটা অসম্মানিত করা হচ্ছে তাদের প্রতিও। আপনি কোন কাগজে আছেন এখন? ধরেন দেশ রূপান্তরে আছে। দেশ রূপান্তরে আছেন, আমি ওইটা শুনছি। এখন ব্যক্তি শিমুল সালাউদ্দিন আমার সাথে একটি বিষয় নিয়ে আলাপ করছে, এর অর্থ না আমি দেশ রূপান্তরের এখন, একদমই না। এইভাবেও বলা হয়েছে। হ্যাঁ, এবং বন্ধুকৃত্য, সাজাদ শরীফের বন্ধুকৃত্য এভাবেই বলা হয়েছে আসলে। সেটাই কি মূল কারণ আপনার? মূল কারণ সেটা না, এই সঙ্গে আরেকটা জিনিস দেখেছি, একটা আছে না যে লোভের কলস উপুড় হয়ে আছে। বাংলা একাডেমি যে এতটা লোভের, এটা আমি জানতাম না। এবং আমি আপনার মাধ্যমে এটা বলতে চাই যে তরুণদেরকে এখন পর্যাপ্ত পুরস্কার দেওয়া উচিত। একদমই একদম একদম এটা অবিচার করা হচ্ছে। এমন ভালো ভালো কবি এখনো আছে, এখনো এমন কিছু কথা সাহিত্যিক আছে আমাদের এই বন্ধু বান্ধবের বাইরে, পরের প্রজন্ম, যাদের পাওয়া উচিত, কিন্তু দুটো করে বাড়িয়ে দেওয়া উচিত। এবং তরুণদের জন্য যে সৈয়দ ওয়ালিউল্লাহ বা আর কিছু আরও বাড়িয়ে দেওয়া উচিত। এই পুরস্কার আমার মনে হয় যে মানে স্বীকৃতি যদি না পায় লেখকরা, পরিবারের বঞ্চনা, রাষ্ট্রের বঞ্চনা, যেখানে কাজ করে সেখানকার বঞ্চনা, স্বীকৃতিও যদি না পায়, তাহলে এটা তো হইল না আসলে। রাষ্ট্রের দায়িত্ব কি তাহলে? রাষ্ট্রের দায়িত্ব, হ্যাঁ, লেখক হয়তো নিল না, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু রাষ্ট্র তো তার দায়িত্ব করবে। সেলিম ভাই, আপনার গদ্যের স্টাইলে কাব্যময়তা এবং গদ্যের কোনো কোনো পংক্তি যেন হুবহু কবিতার আস্বাদ দেয়। আমি জানতে চাই যে আপনার কি কোনো লেখার রুটিন আছে? থাকলে সেটা কেমন? না আপনি ডাক পেলে বসেন? ডাক পেলে বসে। আপনার কাছে এই ডাকটা কিভাবে আসে? মানে আপনার কাছে আইডিয়া কিভাবে জেনারেট হয়? আমার কাছে আইডিয়াটা জেনারেট করে যেভাবে, কবির মতো না কথা সাহিত্যিকদের মতো? সাহিত্যিকদের মতোই, সেটা অবশ্যই কবিদের যেটা একটা ফ্লাশ করে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা না। নানান টুকরো চাকরা ঘটনা জীবনের দেখা, সেগুলো কখন যেন একটা গ্রন্থনার একটা আউটলাইন তৈরি করে। দারুণ। হ্যাঁ, ওই আউটলাইনটাই তখন আস্তে আস্তে জানা বাঁধে। সেলিম ভাই, এখন এই যে এই কথা সেলিম মুর্শিদের সাহিত্য সংগ্রহ বেরিয়ে যাওয়ার পর এখন আপনি আসলে কি লিখছেন? এটা কাটাকুটি করেছেন আমরা জানি, এখন লিখছেন কি? এইটার পরে আরেকটা খণ্ড আছে, দ্বিতীয় খণ্ড। হ্যাঁ, সেইগুলো গোছানো, সব কিছু এলোমেলো হয়েছিল তো। যেমন আমার একটা নাটক আছে, প্রবন্ধ আছে বাঙালি ঐতিহ্যের উপর, বাংলা ভাষার উপর, এগুলো দ্বিতীয় খণ্ডে। সেখানে আমার যে নতুন উপন্যাসটা আসবে গাজী কালু নিয়ে, সেখানে গল্প আসবে, ওইটাই লিখছি আর কি। এই সময়ের নতুন দিনের যারা কথা সাহিত্যিক,
প্রচুর বই বেরোচ্ছে, এবারও অনেক বই বেরিয়েছে কথা সাহিত্যের। আপনাকে মুগ্ধ করতে হলে কি গুণ থাকতে হবে আসলে? আমি বেশ কয়েকজন তরুণের লেখা, তারা জানেও না যে আমি কিন্তু পড়ি, তারা ভালো লিখছে, দারুণ। তারা তাদের মতো চেষ্টাও করছে। নারী লেখক এবং পুরুষ লেখক খুবই সম্ভাবনাময় সেগুলো আছে। সেলিম ভাই, আপনার দুইটা লেখার গর্ভ সময় নিয়ে আমি একটু জানতে চাই। সেটা হলো একটা কাটা সাপের মুন্ডু আর একটা বাঘের ঘরে ঘোগ। এই দুইটা রচনার সময়কালের কথা যদি একটু বলেন, আইডিয়াটা কিভাবে জেনারেট হয়েছিল, কতদিনে আপনি লিখে উঠলেন? তখন আমার বয়স 21, কাটা সাপের মুন্ডুটা যখন লিখি 21 থেকে 22, সংবেদ বেরোবে, ইস্তেহারটা হয়েছে, খুব আশ্চর্যের ব্যাপার, ওটা আমি 4 দিনে লিখি। ওয়াও! ওরা জানে, হঠাৎ করে পারভেজ হোসেন সবাই ওরা বল গল্পেরই কাগজ করব আমরা, 4 থেকে 5 দিনের ভিতরে লেখা ওটা, 21 বছর বয়সে। আর বাঘের ঘরে ঘোগ তার বোধ হয় 15 বছর পরে। এইটা আমি ল্যাবে যে ছিলাম তখন আমার বাইপাস হলো, ওইটা সাগর নীল খান তখন 3টে গল্প পেয়েছে, শেষে বললেন যে আরেকটা গল্প দেন। এটা 15-20 দিন বোধহয় লেখা। সাম্প্রতিক একটা অভ্যুত্থান আপনি দেখেছেন, এবং সেই অভ্যুত্থানের পর অভ্যুত্থানের পক্ষে থাকা একজন কবি সোহেল হাসান গালিব এখন মানে কারারুদ্ধ। একই রকম মৌলবাদীদের আমি বলবো যে ব্যাপক হুমকির মুখে পড়েছেন রাখাল রাহা। এই যে সিচুয়েশন চলছে, এই যে রাষ্ট্র এইভাবে চলছে, আসলে কি বলবার আছে আপনার? 71 নিয়ে আমার ব্যক্তিগত স্মৃতি যে 71-এর পক্ষেই যায়, ফলে 71 আমার কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। 71 পরবর্তী যে রাজনীতিগুলো এসেছে, যে অভ্যুত্থানগুলো এসেছে, একজন লেখকের আসলে নিজের দল কখনো হয় না, কারণ অদ্ভুত ব্যাপার, কারণ এটা এত ব্যবহারিক। আর রাজনীতি তো জৈব, লেখক তো অনেক মানসিকও। তারপরও বারবার অনুসন্ধান করেছি একটা রাজনৈতিক দল আসুক যেখানে অন্তত চিন্তা ভাবনাগুলো দিয়ে আমার তো কিছু দায়িত্ব আছে, শুধু একটা গল্প লিখি, উপন্যাস লিখি, এটা আমার কাছে মনে হয়নি। তো তারপরেও এদেশে অনেক হত্যা হয়েছে, অনেক অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানটার প্রতি ব্যক্তিগতভাবে আমার সক্রিয়ভাবে একটা পক্ষপাত। এটার কারণ হলো যে একই বয়ান চলছিল, অনেকগুলো বয়ান আসলো। অর্থাৎ আমি একটু হালকাভাবে বলি, জিনিস বানান কিন্তু 3টে স দিয়েই হয়, একদম শুধুই একটা স দিয়ে জিনিস। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো পক্ষপাত ছিল, কিন্তু পরবর্তীকালে এটাকে আর ছাত্র জনতা আন্দোলন বলা যাচ্ছে কি? না। আচ্ছা, কারণ এটা একটা রাজনৈতিক দলের কিছু কর্মী ছাত্র জনতা আন্দোলন। আর সোহেল হাসান গালিব আর রাখালদা, আমার সাথে এদের দুজনেরই আলাপচারিতা আছে, কিন্তু ঘনিষ্ঠতা নেই। কিন্তু আমি খুব ব্যথা পেয়েছি এখানে আমি একটু বলবো এই জন্যে যে গালিবের এই লেখাটা আগের, এবং তাকে আমার মৃদুভাষী এবং অনেক সভ্য এবং সাংস্কৃতিক অঙ্গনে ও যাই বলুক না কেন, যদি কারোর বিরুদ্ধেও কথা বলে, বড় ভাইয়ের সম্পর্কে বলছি, এই শালীনতা বোধগুলো আছে। হয়তো খুব অধিকার বোধ থাকে না, অনেকে কিন্তু বুঝতে পারে না। হ্যাঁ, আমি সেলিম ভাইকে নিয়ে বলবোই আমি বলে এমন একটা শব্দ প্রয়োগ করলো, হ্যাঁ, যেমন সে শব্দটা আমি বুঝতে পারছি, কিন্তু আরেকজনের কাছে মনে হলো শিমুল সালাউদ্দিন মধ্যে অপমান করলো, কিন্তু ও যে অধিকার বোধ থেকে বলেছে এইটা। আর রাখাল্লার ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো আসলে রাখাল্লাহ ব্যাপারটাকে নিজের দিকে নিল। এটা কিন্তু আমার কাছে খুব তাৎপর্য মনে হলো। এভাবে তিনি নাও বলতে পারতেন। একদম। তার মতো ব্যক্তিত্ব, যদিও উনি আমার অনুজ, আমি দেখেছি যে অত্যন্ত এই জুলাই অভ্যুত্থানের পরে এদেশের শিক্ষা, এদেশের রাষ্ট্র কিভাবে হবে, তার মতো শুদ্ধ এবং সচেষ্টা কিন্তু কম করেছে, খুবই কম এবং খুবই রেয়ার। সে নিয়ে আসলেন কেন এইভাবে? তার ক্ষোভের জায়গাটা ছিল শামীম ওসমান এবং প্রশ্নের জায়গাটা ছিল শামীম ওসমান। এই শামীম ওসমানকে দের মতো লোক যারা টেলিভিশনে বলে আমি সিগারেট, পান, এসব কিছুই খাই নাই, এইভাবে নিম্নবর্গীয় নৈতিকতা দেখিয়ে সে দেখি তরুণদের মুখে গুলি করতে যায়, তাহলে
এই ক্ষোভটা রাখাল্লাহ এখানে এনেছে। এখানে আমি একটা গল্প বলি, বলে আমি আসলে বুঝিয়ে দিই বিষয়টা। আমরা যারা বলি যে সম্মানিত মোহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ সম্মানিত মোহাম্মদ বলছি, মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কিছু যদি জীবনে, প্রাথমিক জীবনে আমরা অন্যভাবে দেখি, যেটাকে খুব সংক্ষিপ্তভাবে সরানো হয়েছে, সেখানে একটা ঘটনা আমি উল্লেখ করছি। ছোট্ট করে বললেন, একটু দ্রুত বলতে হবে, আমাদের সময় একদম শেষ। কাব ইবনে জুয়াইর বলে এক ব্যক্তি ছিলেন, তিনি প্রচণ্ড অশ্লীল কবিতা লিখেছিলেন ওই সময়। সেই অশ্লীল কবিতাগুলো এতটাই খারাপ ছিল যে সকলে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। এবার তার বড় ভাই তাকে নিয়ে সম্মানিত মোহাম্মদের কাছে যান এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়ান। মতান্তরে যে তখন সে একটা কবিতা বলেছিল, আবার কেউ কেউ বলে যে পরে বলেছিল। তার কবিতা শোনার পরে তিনি জিজ্ঞেস করেন, সে লোকটি জুবায়ের জিজ্ঞেস করেন, বলুন তো আমি কে? বলে, তুমি সেই ব্যক্তি যে আমাকে এই কথাগুলো বলেছিলে, এইসব লিখেছিলে, আমি তোমার নিরাপত্তা দিচ্ছি বলে চাদরটা তার গায়ে দিল। তখন ও যাওয়ার সময় বলে গেল, এই জন্যেই তুমি মোহাম্মদ। সেলিম ভাই, উম্মতে মোহাম্মদ বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসেন তারা তো আপনার এই গল্প থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এই আয়োজনটা শেষ করি একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে। তার আগে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন থাকে। হাইপোথেটিক্যাল প্রশ্নটা হলো, আপনার কাছে একটা টাইম মেশিন আছে, আপনি যে কোনো সময় ফিরে যেতে পারবেন পৃথিবীর কালখণ্ড যেদিন থেকে শুরু হয়েছিল সেই সময়, সেখান থেকে গতকাল পর্যন্ত যে কোনো সময় আপনি যেতে পারবেন। আপনার প্রিয় একজন মানুষের সাথে আপনি আড্ডা দিতে পারবেন, যে কোনো বিষয়ে আড্ডা দিতে পারবেন। আপনি কোন সময় ফিরে গিয়ে কার সাথে আড্ডা দেবেন? ওরান পাবো। কি নিয়ে? মাই নেম ইজ রেড নিয়ে। থ্যাংক ইউ সেলিম ভাই। সেলিম ভাই, আপনার জন্য আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ শির দ্বারা। অনিবার্য। প্রতিশিল্প। শিল্পকে ভিন্নভাবে দেখা। ওয়াসি আহমেদ। সজ্জন মানুষ এবং লেখক। আখতারুজ্জামান ইলিয়াস। অনেক বেশি অ্যান্টি রিলিজিয়ান। সুবিমল মিশ্র। সাহস যোগায়। আকিমুন রহমান। নিজস্ব বয়ান তৈরি করতে পেরেছে। আহমদ মুস্তফা কামাল। একজন সৎ লেখক। গল্পের শরীর। টার্ন অ্যান্ড টুইস্ট। নারীর শরীর। কিছুক্ষণ আর কি। মোক্ষ। এরপরে তো একটা লাভ বা লোকসানের ব্যাপার। অভাব। খুব কষ্ট দিয়েছে আমার। যন্ত্রণা। নিতে পারি। হাসান আজিজুল হক। সারা জীবন আমাকে অপছন্দ করে গেল। মাসরুর আরিফিন। আবছা আগস্ট খারাপ লাগেনি। হামিম কামরুল হক। সাজ্জাদ শরীফ। বন্ধু, কবি, শিক্ষক। পারভেজ হোসেন। মানবিক একজন লেখক। নাসরিন জাহান। জাত শিল্পী। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। যে একটা সিম্পল গল্প লিখতে পারে না। দূরত্ব। সম্মানসূচক। ভাষা। বারবার বদলায়। বই। অবশ্যই বাইন্ডিং ভালো হতে হবে। বাইন্ডিং ভালো হইতে হবে। উপমা। এখন বোধহয় আর লাগে না। বেদনা। একার বিষয়। আক্ষেপ। সারা জীবনে থাকবে। ক্লাসিক। টিকে থাকবে। প্রেম। প্রেম আসলে মায়ারই, মায়ার দিকেই চলে যাবে। নেশা। পরিত্যাগ করা উচিত না। পিতৃত্ব। ভীষণ স্পর্শকাতর একটি বিষয়। হৃদয়। মাথা আসলে। যৌনতা। প্রজন্ম প্রশ্ন। কাটাসাপের মুন্ডু। অনিবার্য। দৃশ্যকল্প। হতেও পারে, নাও পারে। টুইস্ট। অনিবার্য। সাহিত্য পুরস্কার। অরুন্ধতির মতো বলতে হয়, পুরস্কার পেতে আমার কষ্ট হয়েছে। প্রেমিকা। খুব জরুরি। সেলিম মোর্শেদ। আপাত মস্তক বোধহয় জিজ্ঞাসা। অনেক ধন্যবাদ সেলিম ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ শিমুল। প্রিয় দর্শক, কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক সেলিম মোর্শেদের সঙ্গে। এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের 2025 সালের এই আয়োজন। সবাইকে অনেক ধন্যবাদ।